আচ্ছা স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড, বাংলায় তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনাটা আমরা করব। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কীরকম জিনিস এটা দেখা যাক। আমরা কুলম্বের সূত্র থেকে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল নির্ণয় করতে শিখেছিলাম, তাই কি না? আচ্ছা, মনে করো আমার কাছে এখানে একটা পজিটিভ আধান আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই আধান থেকে কিছু দূরে একটা বিন্দুতে, মনে করা যাক এ বিন্দুতে, যদি আমি অন্য একটা আধানকে নিয়ে আসি, সে বল অনুভব করবে কি না? এবং একটা এই আধানের প্রকৃতি অনুযায়ী, এ বিন্দুতে যে আধান নিয়ে এসেছি তার প্রকৃতি অনুযায়ী কোন দিকে বল অনুভব করবে সেটাও আমরা বের করতে পারবো। বেশ, আমরা যদি আধানটাকে এ বিন্দুতে না নিয়ে এসে বিতে আনতাম, তাহলেও সে একটা বল অনুভব করতো এবং একটা দিকে অনুভব করতো। আমরা যদি সি বিন্দুতে আধানটাকে নিয়ে আসতাম, তাহলেও সে বল অনুভব করত। প্রশ্ন হচ্ছে, এই আধানটাকে কত দূর পর্যন্ত নিয়ে গেলে বল অনুভব করবে? কুলম্বের সূত্র বলছে যে বল ভ্যারিজ অ্যাজ 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে হলো, আর যদি টেন্স টু ইনফিনিটিভ হয়, কেবলমাত্র তখনই বলটা টেন্স টু 0 হবে। তাহলে আমি এই যে আধান যেটা প্লাস নিয়েছিলাম, নিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে কিছু দূরে এ বিন্দুতে, কিছু দূরে বি বিন্দুতে বা কিছু দূরে সি বিন্দুতে অন্য আধান নিয়ে আসি, তাহলে সে বল অনুভব করবে এবং একটা নির্দিষ্ট দিকে বল অনুভব করবে। এভাবে কত দূর পর্যন্ত আধানটাকে নিয়ে গেলে বল অনুভব করবে? অঙ্ক বলছে অসীম পর্যন্ত। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখি সেটা অবশ্য, এই আধান থেকে সামান্য কিছু দূরেই অন্য একটা আধানকে রাখলে বল তেমন আর অনুভূত হয় না। ম্যাথামেটিক্যালি, গাণিতিকভাবে বা থিওরিটিক্যালি কুলম্বের সূত্রানুসারে অবশ্য বলটা অসীম পর্যন্ত কার্যকর হবে। অসীমে গেলে গার আর ইজুকাল টু ইনফিনিটিভ হলে গার ফোর্সটা ইজুকাল টু 0 হবে, নচেত নয়। আমি তাহলে বলতেই পারি যে আমি যে আধান নিয়ে শুরু করেছিলাম, সেই আধানের চতুর্দিকের অঞ্চল, ডানে, ওপরে, নিচে, বাঁয়ে, সব দিকের অঞ্চল একটা বিশেষ তাড়িতিক ধর্মের অধীনে চলছে, একথা আমি বলতেই পারি। এই যে আধান, এই আধানের চতুর্দিকের অঞ্চল, আমি কি বললাম, বিশেষ তাড়িতিক ধর্মের অধীনে চলছে। যে ধর্মের কারণে এই আধানের চতুর্দিকের অঞ্চলে তুমি যদি অন্য কোনো আধানকে নিয়ে আসো, তাহলেই সে বল অনুভব করবে এবং আধানের প্রকৃতি অনুযায়ী কোন দিকে বল অনুভব করবে সেটাও আমরা বলতে পারবো। এই আধানটার চতুর্দিকের এই যে অঞ্চল, যে অঞ্চলে অন্য কোনো আধানকে নিয়ে আসলে বল অনুভূত হয়, সেই অঞ্চলটারই আমরা নাম দেব তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড অর্থে মাঠ, ফিল্ড অর্থে এখানে একটা জায়গা বা একটা অঞ্চল, একটা এরিয়া। ক্লিয়ার? আধানের চতুর্দিকের এই যে অঞ্চল, এই অঞ্চলটার আমি নাম দেব তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কত দূর পর্যন্ত বিস্তৃত আমাকে বললে, আমি বলবো থিওরিটিক্যালি কুলম্বের সূত্রানুসারে বা ম্যাথামেটিক্যালি, গাণিতিকভাবে এই বলটা, তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত। আমি বলছিলাম বাস্তবে কিছু দূর পরে এর অস্তিত্ব তেমন অনুভূত হয় না। তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলবো যে কোনো আধান তার চতুর্দিকে যত দূর পর্যন্ত তার আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা বিস্তৃত করে রেখেছে, সেই অঞ্চলটার নামই তড়িৎ ক্ষেত্র। আমি অবশ্য যে আধান নিয়ে শুরু করেছিলাম সেটা প্লাস, আমি কিন্তু মাইনাস আধান নিয়েও শুরু করতে পারতাম, সেক্ষেত্রেও সে একই হবে। এই আধানের চতুর্দিকের অঞ্চল একটা বিশেষ তাড়িতিক ধর্মের প্রভাবে চলবে এবং এই আধানের চতুর্দিকের অঞ্চলে অন্য কোনো আধানকে নিয়ে আসলে সে অবশ্যই বল অনুভব করবে, সেই অঞ্চলই হবে তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য বুঝবার জন্য আমাদের না একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে একটা ভৌত রাশি, পরিমাপযোগ্য একটা রাশির সন্ধান করতেই হবে। যদি করে ফেলতে পারি, তাহলে সেই রাশি দিয়ে এই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য আমি বোঝাতে পারবো। দেখা যাক কিভাবে, কোন ভৌত রাশি দিয়ে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য আমরা বুঝব। বেশ, আমি যে আধানটা নিয়ে আসবো বলছিলাম, বলে রাখি প্রসঙ্গক্রমে, যে আধান নিয়ে এসে আমি পরীক্ষা করব তাকে আমরা অনেক সময় টেস্ট চার্জ এই নামটা দিই।
টেস্ট চার্জ। খুব বাংলা করলে অনেক বইয়েই লেখা থাকে পরীক্ষাধীন আধান, এই কথাটা লেখা থাকে, টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান। মনে করা যাক এই যে প্লাস আধান, তার চারিদিকের যে বিন্দু, আমি ছবিতে এ বি সি তিনটে বিন্দু নিয়েছিলাম। মনে করা যাক কিছু একটা আধান তো আমাকে আনতে হবে। তুমি বললে যে আপনি +2 কুলম্ব আধান নিয়ে আসুন, মানে +2 কুলম্ব আধান আমি এতে নিয়ে আসবো, +2 কুলম্ব আধান বিতে নিয়ে আসবো, +2 কুলম্ব আধান সিতে নিয়ে আসবো, এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেকার বিভিন্ন বিন্দুতে নিয়ে আসবো। নিয়ে এসে কোথায় কেমন বল অনুভূত হচ্ছে সেইটা আমি নোট করব, মানে কতটা ডেটা এন্ট্রি টাইপের মতন। এই দেখো আমি কিভাবে ডেটাটা এন্ট্রি করছি। আমি এ বিন্দুতে কত বল, বিতে কত বল, এবং অবশ্যই বল ভেক্টর মানে কোন দিক সেটাও নোট ডাউন করে রাখবো। সিতে কত বল, অন্য বিন্দু যদি ডি নিতাম তাহলে সেখানে কত বল, এইভাবে আমি খাতায় নোট ডাউন করে রাখবো। এই যেটা রাখলাম তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দু, আমি বলতেই পারি এই যে এ বিন্দুতে এত বল, বিতে এত বল, এবং এই দিকে, তো এটাই এই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য। তার মানে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য আমরা এই রাশিটা দিয়ে তো বলতেই পারি। কোন রাশিটা? এই যে বলের মা, বলটা দিয়ে, এবং বলটা কত এবং কোন দিকে, এটা দিয়েই বোঝাতে পারি, তাই কি না? তবে একটা সমস্যা এই কারণে প্রবলেম যে আমি বলেছিলাম যে +2 কুলম্ব আধান নিয়ে আসবো, তুমি বললে যে আমি যদি এরকম ডেটা এন্ট্রি করতাম কিন্তু +2 কুলম্ব আধান নিয়ে এসে নয়, তুমি বললে আমি +3 কুলম্ব আধান নিয়ে এসে আমি ডেটাটা এন্ট্রি করতেই পারতে। তুমি বলেছিলে +3 কুলম্ব আধান নিয়ে এসে আমি ডেটা এন্ট্রি করতেই পারতে। তাতে তো এই বিভিন্ন বিন্দুতে ক্রিয়ারত বলগুলোর মান বদলে যেত। তুমি বলতে পারতে প্লাসই বা আমাকে কেন আনতে হবে, আমি নেগেটিভ কোনো আধান তো নিয়ে আসতে পারি। হ্যাঁ, আনতেই পারতে। তুমি -5 কুলম্ব আধান সব জায়গাতেই নিয়ে আসতে পারতে, এবং কোথায় কত বল এবং কোন দিকে ক্রিয়া করছে সেটা তুমি নোট ডাউন করে রাখতে পারতে। সেটাও তাহলে এই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য হতে পারত। তাহলে ব্যাপারটা কেমন একটু হয়ে গেল না? মানে আমি +2 আনছি, আর একজন +3 আনছে, তুমি আবার -5 আনছো, তাহলে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্যগুলো, মানে ওই বল যেটা দিয়ে আমি মাপছিলাম সেটা তো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই কি না? আমাদের একটা ঐক্যমত্যে আসা দরকার, এবং এই ঐক্যমত্যে আসবো বলেই আমরা শেষমেশ ঠিক করলাম যে না, আমরা ওরকম 2, 3, 5 নিয়ে আসবো না, আমরা যে আধানে নিয়ে আসবো তার মান হচ্ছে 1। মানে আমরা একক আধান নিয়ে এসে আমরা টেস্ট করে দেখব কোথায় কেমন বল ক্রিয়া করছে। কেন হঠাৎ একক আধান আনতে গেলাম কেন? একক আধান আনার কি সুবিধে জানো তো? একক আধান নিয়ে এসে যদি ডাটাটা আমি এন্ট্রি করতাম, এতে কত বল, বিতে কত বল, সিতে কত বল, ডিতে কত বল, তাহলে আমাকে যদি আবার কেউ বলতো যে বি বিন্দুতে, হয়তো কেউ বললো বি বিন্দুতে 8.4 কুলম্ব আধান নিয়ে এসেছি, কত বল অনুভূত হবে আপনি বলুন দেখি। তাহলে আমি সঙ্গে সঙ্গে বি বিন্দুতে ডাটা আমার এন্ট্রি করাই আছে, একক আধান নিয়ে এসে কত বল, তাকে জাস্ট 8.4 দিয়ে আমি গুণ করে দিতাম, তাহলে বি বিন্দুতে প্রযুক্ত বলটা আমি পেয়ে যেতাম। এই কারণেই আমার সুবিধার্থে আমি কিন্তু একক আধান নিয়ে এসে এই কাজটা করতে চাইছি। তাহলে শেষমেশ আমি একক আধান নিয়ে এসে ডেটাটা এন্ট্রি করলাম, কোন জায়গায় কেমন বল অনুভূত হচ্ছে সেটা। আর একটা প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই একক আধানের প্রকৃতি কী নেব আমরা? হ্যাঁ, যেটা বলছিলাম, একক আধান তো নিয়ে আসলাম, সেই একক আধানের প্রকৃতিটাও কিন্তু বিচার্য। যে আমি এতে একক আধান নিয়ে এসেছি সেটা প্লাস না মাইনাস, কারণ বলের শুধু মান নোট ডাউন করলে তো হচ্ছে না, আমাকে বলের দিকটাও মেনশন করতে হচ্ছে। শেষমেশ আবার ঐক্যমত্যে আসার জন্য আমরা ঠিক করলাম যে প্রত্যেকটা বিন্দুতে আমরা +1 করে আধান নিয়ে আসব, পজিটিভ একক আধান নিয়ে আসব। নিয়ে এসে আমি এই ডেটাটা এন্ট্রি করব যে তড়িৎ ক্ষেত্রের মধ্যেকার বিভিন্ন বিন্দুতে কোথায় কত বল কোন দিকে ক্রিয়া করছে সেটা আমি নোট করে রাখলাম। কি নিয়ে এসে? পজিটিভ একক আধান নিয়ে এসে। আমি বলছিলাম তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর বৈশিষ্ট্য বুঝবার জন্যে আমাকে একটা পরিমাপযোগ্য রাশি, একটা ভৌত রাশির সন্ধান করতে হবে। শেষমেশ আমি সেই রাশিটা পেলাম। কোন রাশিটা? তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে একক পজিটিভ আধান নিয়ে আসলে সে যে বল যেদিকে অনুভব করবে এটাই সেই রাশি, এবং এই রাশির আমরা একটা নাম দেব আজ থেকে। এই রাশিটার আমরা নাম দিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। কি বললাম রাশিটার নাম? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি
বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, বাংলা করলে দাঁড়ায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, প্রাবল্য বা কেউ কেউ তীব্রতাও বলে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তাহলে ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতার ডেফিনেশন আমি কেমন করে দেব? আমি ডেফিনেশনটা এভাবে বলবো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক পজিটিভ আধান রাখলে সে যে বল যেদিকে অনুভব করবে সেটাই ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আমি একটু লিখে রাখি ডেফিনেশনটা, সংজ্ঞা বলে লিখি কি হতে পারে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক পজিটিভ আধান রাখলে বা আনলে, রাখলে উক্ত আধান যে বল যেদিকে অনুভব করে তা হলো ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। ডেফিনেশনটা আমি রিপিট করি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক পজিটিভ আধান রাখলে উক্ত আধান যে বল যেদিকে অনুভব করে তা হলো ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। দেখো, আমি তখন যে ডেটা এন্ট্রি করছিলাম সেই সময় একটা কথা বলছিলাম, একক আধান নিয়ে আসার আমার সুবিধা কী, যে আমি তখন বলছিলাম না যে বি বিন্দুতে আমি একক আধান নিয়ে এসে ডেটাটা এন্ট্রি করেছিলাম। আমার সুবিধা এটাই, একক নিয়ে আসার সুবিধা এটাই যে আমাকে যদি কেউ বলে যে বি বিন্দুতে অন্য আধান আছে, সাপোজ 13.4 কুলম আধান আছে, তাহলে বলুন দেখি বিতে কত বল অনুভূত হবে। তাহলে জাস্ট আমি একক আধান নিয়ে এসে যে বল 13.4 নিয়ে আসার জন্য 13.4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে, কারণ কুলম্বের সূত্র তো তাই বলছে, এফ সমান অরিজিনাল ফর্মুলা Q1 Q2 বাই আর স্কোয়ার, সাম কনস্ট্যান্ট আছে কিন্তু CGSSI ভিন্ন কনস্ট্যান্ট। তো আমি Q2তে 1 নিয়ে এসে বল বের করেছিলাম, 1-এর বদলে যদি আমি 13.4 নিয়ে আসি তাহলে 13.4 দিয়ে গুণ করে দেব। তার মানে হলো একক আধান নিয়ে আসলে যে বল তাকে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলছি। যদি আমি একে ই সিম্বল দিতাম, এই ইলেকট্রিক ইন্টেন্সিটিটাকে যদি ই সিম্বল দিতাম, যে একক পজিটিভ আধান নিয়ে আসার জন্য যে বল যাকে প্রাবল্য বলছি তাকে যদি আমি ই দিয়ে সিম্বলাইজ করতাম, আর আমাকে যদি কেউ বলতো না ওই বিন্দুতে 13.4 নয়, ইন জেনারেল আমাকে বলেছে যে ওই বিন্দুতে কিউ আধান নিয়ে আসা হয়েছিল, তাহলে বলটা হবে কিউ ইন্টু ই। একক আধান নিয়ে আসলে বল ই, কিউ আধান নিয়ে আসলে বল কিউ ই। তাহলে কিন্তু বল আর প্রাবল্যের মধ্যে একটা রিলেশন আমরা পেয়ে গেলাম, এফ সমান কিউই, বল প্রাবল্যের মধ্যে কিন্তু একটা রিলেশন আমরা পেলাম, এফ সমান কিউই। এখন এই বলের দিক, বল তো ভেক্টর রাশি, এফ এর মাথায় অ্যারো দিতে হবে আমাকে, ই ভেক্টর রাশি, ইর মাথায় অ্যারো দিতে হবে, এরা কি একইমুখী হবে না ভিন্নমুখী হবে একটু দেখে নিই, নাকি অন্য কোনো দিকে হবে একটু দেখে নিই। বেশ, শুরুর সেই উদাহরণ আমি টেবিলে নিয়েছিলাম কি পজিটিভ আধান। এবার এ বিন্দুতে যদি আমি একটা বিন্দু দিয়ে এবার দেখাবো, জাস্ট ABC প্রয়োজন নেই, শুধু এ বিন্দু দিয়েই আমি তোমাকে দেখাই যে এ বিন্দুতে যদি আমি পজিটিভ এক আধান নিয়ে আসি বলছিলাম, তাহলে যে বল যেদিকে ক্রিয়া করবে সেটাই প্রাবল্যের ডিরেকশন। তাহলে কুলম্বের সূত্র কি বলছিল, যে বলের অভিমুখ কী হবে, আধানদ্বয়ের সংযোজী রেখা বরাবর, এখানে কী হবে, এটা পজিটিভ, এখানে +1 তো আনতেই হচ্ছে আমাকে, তাহলে বলের অভিমুখ হবে এইটা, তার মানে এটা আমার প্রাবল্যের অভিমুখ, ক্লিয়ার? এখন যেটা বলছিলাম, এই ফর্মুলাতে এফ সমান কিউই আমি +1 আধান না নিয়ে এসে অন্য কোনো আধান নিয়ে আসলে কত বল কাজ করবে সেটাকে আমি এফ সিম্বল দিয়েছি। এবার এই অন্য কোনো আধানটা আমি তখন বলছিলাম কিউ, যদি মনে করি ওটা প্লাস কিউ এখানে নিয়ে এসেছি, তাহলেও তো যে বলটা হবে সেটা এই দিকেই হবে, এই ই এর দিকেই হবে, কারণ এখানেও বিকর্ষণ হবে। তার মানে সেক্ষেত্রে ই আর এফ সমমুখী হবে। তাহলে আমি কিন্তু বলতে পারি এই কিউ এর প্রকৃতি অনুযায়ী, মানে আমি এইভাবে বলছি, কিউ যদি প্লাস হয়, পজিটিভ হয়, সেক্ষেত্রে কেমন হবে, কিউ যদি প্লাস হয় সেক্ষেত্রে এফ সমান এফের অভিমুখ যেদিকে ইর অভিমুখও সেই দিকে, ক্লিয়ার কিনা দেখো, এফের অভিমুখ যেদিকে কিউ এর অভিমুখও সেই, ই এর অভিমুখও সেই দিকে। এখন যদি
এটা এটা একটু কনফার্ম করে নিই যে আমি শুরুতে তো টেবিলে কী নিয়েছিলাম, না তো প্লাস আধান নিয়েছিলাম। কেউ তো বলতেই পারতো যে না আপনি শুরুতে টেবিলে মাইনাস আধান নিয়েছিলেন এবং আমাকে সেই আগেকার মতন এতে প্রাবল্য বের করতে হচ্ছিল। তাহলে প্রাবল্য বের করতে গেলে আমাকে কী করতে হয়েছিল, এতে পজিটিভ এক আধান আনতে হয়েছিল, দিয়ে প্রাবল্য বের করেছিলাম। সেই প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হয়েছিল একটু খেয়াল করি। সংযোজী সরলরেখা বরাবর কাজ করবে, এখানে মাইনাস আধান আছে, এখানে প্লাস এক নিয়ে এসেছি, তাহলে প্রাবল্যের অভিমুখ এবার এটা হবে ই, এটা প্রাবল্যের অভিমুখ হবে। এবার সেই জায়গায় আমি বল বার করতে চাইছি, এফটা। তাহলে এফটা আমি বলছিলাম প্লাস একের জায়গায় অন্য কিছু বলতে আমি যদি প্লাস কিউ নিয়ে আসতাম তাহলে বল কোন দিকে হতো, এখানে প্লাস কিউ, এটা তো মাইনাস আছেই টেবিলে, তাহলে সেই একই দিকেই তো হতো, দেখছি আকর্ষণীয় হতো। তার মানে ইন জেনারেল টেবিলে প্লাস আধানই থাক আর টেবিলে মাইনাস আধানই থাক, ইন জেনারেল কিন্তু এটা কিউ যদি প্লাস হয় তাহলে এফ সমান কিউই, কিউ প্লাস হলেই এফ সমান কিউই হবে, মানে এফ এর অভিমুখ আর ইর অভিমুখ একই দিকে হবে। এই কিউ এর উপর নির্ভর করছে, টেবিলের এই প্লাস কি এই মাইনাস তার উপরে নির্ভর করছে না। মোট কথা এই কিউ এর উপর নির্ভর করছে ইর অভিমুখ আর এফ এর অভিমুখ এক হবে কিনা। তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে কোন আধানের জন্য, এই প্লাস আধানের জন্য বা মাইনাস আধানের জন্য, তার উপরে কিন্তু নির্ভর এটা করছে না। এখানে আপনি কি আধান নিয়ে এসেছেন, প্লাস কিউ না প্লাস কিউ, তার উপরে নির্ভর করছে। ক্লিয়ার? এবারে আমি দেখি যে আমি যদি মাইনাস কিউ আধান নিয়ে আসতাম তাহলে কেমন হতো। উভয় ক্ষেত্রেই টেস্ট করি, মাইনাস কিউ আধান নিয়ে আসলে। আবার এখানে টেবিলে প্লাস আধান পড়েছিল, তার মানে আমি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি অবস্থান করছি সেই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে এই প্লাস আধানের জন্য। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দুতে প্লাস এক আধান নিয়ে এসেছি কি জন্য, প্রাবল্য বের করার জন্য, অভিমুখ দেখানোই আছে। এবার যদি আমি মাইনাস কিউ আধান নিয়ে এসে এই বলটা এফটা বার করার চেষ্টা করতাম তাহলে মাইনাস কিউ নিয়ে আসলে প্লাস আছে, তার মানে এই দিকে হতো, আকর্ষণ করতো, তাহলে বলের অভিমুখ উল্টে যেত। তাহলে সেক্ষেত্রে আমি লিখতেই পারি কিউ যদি মাইনাস হয় তবে কি হতো, কিউ যদি মাইনাস হয় তবে হতো এফ সমান মাইনাস কিউই। তাহলে ইর অভিমুখ আর এফ এর অভিমুখ কি হতো, আলাদা হতো। আলাদা শুধু না, সম্পূর্ণ উল্টো দিকে হতো ইর অভিমুখ এবং এফ এর অভিমুখ। এটাকে জেনারেলাইজ করি, এই উদাহরণে দেখি আমি এবারে কোন তড়িৎ ক্ষেত্রের অধীনে আছি, মাইনাস আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আছি। আমি প্লাস আধান নিয়ে এসেছিলাম, প্লাস এক কোথায়, এ বিন্দুতে, দিয়ে প্রাবল্য বের করেছিলাম, প্রাবল্য অভিমুখ আমার দেখানোই আছে। এবার যদি আমি এখানে মাইনাস কিউ আধান নিয়ে আসি তাহলে তো বিকর্ষণ হবে দেখছি। এখানে যদি মাইনাস কিউ আধান নিয়ে আসি তাহলে এই মাইনাস ওকে বিকর্ষণ করবে, তারপরে বলটা এবার এই দিকে কাজ করবে, এফ এই দিকে হবে, এফ আর ই আবারও সেই সম্পূর্ণ উল্টো দিকে। তাহলে কিউ যদি মাইনাস হয় তাহলে এফ সমান মাইনাস কিউ হবে। এটা আমি জেনারেলাইজ করতে পেরেছি, মানে কিউ আধানের প্রকৃতির উপরেই নির্ভর করবে যে ই আর এফ সমমুখী না বিপরীতমুখী। কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি অবস্থান করছি, সেই তড়িৎ ক্ষেত্রটা কোন আধানের জন্য সৃষ্টি হয়েছে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে না। তোমাকে এই ফর্মুলা মাথার মধ্যে রেখে দিতে হবে। কেউ যদি পজিটিভ হয় তাহলে এফ সমান কিউই, কেউ যদি নেগেটিভ হয় তাহলে এফ সমান মাইনাস কিউই। একবার প্রাবল্য আর বল সমমুখী, আর একবার প্রাবল্য আর বল বিপরীতমুখী। এবারে আমরা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা, ক্ষেত্র প্রাবল্যের এক্সপ্রেশন, রাশিমালাটা কেমন হবে একটু দেখে নে। মনে করি আবার কুলম্বের সূত্র। দেখো কুলম্বের সূত্রে আমি শিখেছিলাম দুটো বিন্দু আধানের মধ্যে প্রযুক্ত বল Q1 Q2 বাই আর স্কোয়ার, সামনে সাম কনস্ট্যান্ট থাকছে, সিজিএস একরকম, এসআই আর একরকম, খেয়াল করছো তো। এবারে আমার বিন্দু আধান বলতে মনে করা যাক আমার টেবিলে এখানে একটা বিন্দু আধান আছে যার মান হচ্ছে প্লাস কিউ। প্রশ্ন হচ্ছে এখান থেকে আর দূরে কোনো একটা বিন্দু, এই যে পি, সেখানে প্রাবল্য কত হবে। তো প্রাবল্যের ডেফিনেশন বলছে এখানে পজিটিভ এক আধান আনলে যে বল ক্রিয়া করবে, সেটাই তো। তো যে বল ক্রিয়া করবে আমি কুলম্বের সূত্র দিয়ে পেয়ে যাব, যে বল ক্রিয়া করবে সেটাই প্রাবল্য। তাহলে এফ এর জায়গায় আমি ই সিম্বল দেব, এফ এর জায়গায় আমি ই সিম্বল দিলাম। ডেফিনেশনটা বলছে যে এই পি বিন্দুতে পজিটিভ এক আধান আনলে যে বল অনুভূত হবে সেটাই প্রাবল্য। তো যে বল অনুভূত হবে, ক্যালকুলেট করছি বল, কিন্তু আসলে সেটা প্রাবল্য বেরোচ্ছে। আমি সিম্বলটা এফ এর জায়গায় ই দিলাম। এখানে কি আধান ছিল কিউ, এখানে আছে প্লাস এক, এখানে Q1 Q2 ফর্মুলা, তার মানে Q1 এর জায়গায় আমি কিউ বসাবো, Q2 এর জায়গায় আমি এক বসাবো, তার মানে জাস্ট হবে কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? কিউ আধান থেকে আর দূরে কোনো বিন্দুতে প্রাবল্য হবে ই সমান কিউ বাই আর স্কোয়ার। এটা যদি সিজিএস হয় তাহলে 1/k একটা দিয়ে দিলাম, কে তো জানো তুমি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈধ ধ্রুবক বলেছি, শূন্য মাধ্যম হলে 1/k থাকতো না, জাস্ট কিউ বাই আর স্কোয়ার হতো প্রাবল্যের মান। এসআই পদ্ধতিতে, এটা সিজিএস হলো, যদি আমি এসআই পদ্ধতিতে করতাম তাহলে এই প্রাবল্যের ফর্মটা আমার কেমন আসতো খেয়াল করে দেখো। ই সমান
1/4πk এপসাইলন 0, 1/4πk এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার আসতো। খুব সিম্পল, খুব সিম্পল। আমরা ওই ফর্মুলাটার দিকে তাকিয়ে এটা করে নিতে পারলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে প্রাবল্যের এক্সপ্রেশন কার জন্য প্রাবল্য, খেয়াল করো, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য, প্লাস কিউ বিন্দু আধানের জন্য, সেখান থেকে আর দূরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। সিজিএসে ই সমান 1/k কিউ বাই আর স্কোয়ার, এসআই ই সমান 1/4πk এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? ভেক্টর সেন্সে আমরা অনায়াসে করতে পারি এটাকে। আমি যদি ই ভেক্টর আকারে দিতাম, কারণ প্রাবল্য তো অবশ্যই ভেক্টর রাশি, তাহলে আমাকে কেমনভাবে লিখতে হতো, আমি এসআইটা লিখছি, সিজিএসটাও তোমরা লিখে নিতে পারবে। 1/4πk এপসাইলন 0ই দিলাম, কিউ বাই আর স্কোয়ার দিলাম, কিউ বাই আর স্কোয়ার দিলাম। এবার ভেক্টরটা অভিমুখটা কোন দিকে হচ্ছে, আমার এই দিকে, তার মানে আর যদি আমি পজিশন ভেক্টর ধরি, পজিশন ভেক্টর ধরি, তাহলে আমি এখানে একটা আর ক্যাপ দিলাম, ইউনিট ভেক্টর অ্যালং আর, ইউনিট ভেক্টর অ্যালং আর। তাহলে এফ ই ভেক্টরটা কেমন হলো, 1/4πk এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। বা আমি এভাবে লিখতে পারতাম, খেয়াল করো, 1/4πk এপসাইলন 0, আমি কি লিখতাম, কিউ বাই, মনে করো আমি আর কিউব লিখলাম, নিচে আর দিয়ে গুণ করলাম, তাহলে ওপরে কি হবে, আর আর ক্যাপ। তোমার জানা আছে ভেক্টর থেকে আর আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর। তাহলে এভাবেও আমি লিখতে পারতাম। এইটা হচ্ছে আমার ক্ষেত্র প্রাবল্যের ভেক্টরগত রাশিমালা, ভেক্টর সেন্সে ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা এইটা দাঁড়ালো। সিজিএসও আমি করতে পারতাম, ই সমান 1/k কিউ বাই আর স্কোয়ার, তোমরা নিজেরাই করে নিতে পারবে, এর মাথায় অ্যারো দেবে আর কিউ বাই আর স্কোয়ার একটা আর ক্যাপ দেবে, আর যদি কিউ বাই আর কিউব দাও তাহলে আর ভেক্টর দিতে হবে। কি ক্লিয়ার? পারবে তো? বেশ, এবারে আমরা যেটা পড়ব, এই ক্ষেত্র প্রাবল্য নতুন একটা ভৌত রাশি যা শিখলাম, তার মাত্রা কেমন, ডাইমেনশন কেমন হবে এবং তার ইউনিটগুলো কেমন হবে সেটা আমরা একটু দেখব। আমরা বেসিক ফর্মুলা শিখেছি বলের সঙ্গে প্রাবল্যের, খেয়াল করো, এফ সমান কিউই বলেছিলাম, কিউ পজিটিভ হলে ই আর এফ একই দিকে, কিউ নেগেটিভ হলে বিপরীত দিকে। প্রয়োজন নেই, আমি এখন জাস্ট মান নিয়ে আলোচনা করছি, কিউ প্লাস হোক আর মাইনাসই হোক, বলের মান এফ সমান আধানের মান ইন্টু ক্ষেত্র প্রাবল্যের মান। এখান থেকে তাহলে আমি অনায়াসে করে নিতে পারি যে ই ইজ ইকুয়াল টু আমার আসবে এফ বাই কিউ, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে আমি ইর ডাইমেনশন কিন্তু আমি বার করতে পারবো। এফ এর ডাইমেনশন বলে তোমাদের জানা, এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কিউ, কিউ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট অনুযায়ী অ্যাম্পিয়ার নিতে হবে, আধান চার্জ আই ইন্টু টি, অ্যাম্পিয়ার ইন্টু টাইম, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তাহলে আই দিলাম, আই ইন্টু টি। তাহলে মাত্রা দাঁড়ালো শেষমেশ এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এইটা আমার দাঁড়ালো ক্ষেত্র প্রাবল্য ই এর মাত্রা। চলে আসি ইউনিটে। ইউনিটও কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো, আমরা সিজিএস একক বের করি, সিজিএস ইউনিট। সিজিএস ইউনিট যদি আমি করতে যেতাম তাহলে ই সমান এফ বাই কিউ, এফ তো ডাইন, সিজিএস এর ডাইন, ডাইন বাই ডাইন পার কিউ, কিউ স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। আমি যদি ইএসইউ লিখি তাহলে ইএসইউ আধান লিখতে হবে, অথবা আমি বলেছি ডাইন পার স্ট্যাট কুলম লিখলেও হবে। সিজিএসে আর একটাও হতে পারে, সেটা হচ্ছে ডাইন পার, কারণ আমি আর এক ধরনের আধানের কথা বলেছিলাম তোমাদেরকে, পরে শেখাবো, তড়িতের সঙ্গে চুম্বকের সম্পর্ক করতে গিয়ে ওই আধানের জন্ম হবে, তার নাম হচ্ছে ইএমইউ আধান, ইএমইউ আধান। তাহলে ডাইন পার ইএমইউ আধান এটাও হতে পারত। ক্লিয়ার? আর এসআই পদ্ধতিতে হতে পারে, এসআই পদ্ধতিতে এসআই সিস্টেমে এর ইউনিটটা কেমন হবে, এসআই সিস্টেমে বল এফ নিউটন, কিউটা কুলম, তাহলে খুব সিম্পল, নিউটন পার কুলম এইটা হবে এর ইউনিট। তাহলে সিজিএস এবং এসআই ইউনিট আমি শিখে ফেললাম। সিজিএসের ডাইন পার ইএসইউ আধান আর ডাইন পার স্ট্যাট কুলম, অথবা অন্য একটা আধানের একক সিস্টেমে ডাইন পার ইএমইউ আধান বা ডাইন পার অ্যাব কুলম, আর এসআই পদ্ধতিতে নিউটন পার কুলম। তোমরা দেখে থাকবে আমরা খুব ছোট থেকে, সেই ক্লাস 9 থেকে যখনই কোনো ইউনিট চুজ করেছিলাম, যেমন ধরো ফোর্সের আমি সিজিএস ইউনিট চুজ করেছিলাম ডাইন, এসআই নিউটন, তখন তাদেরকে ডিফাইন করা আমাদের শিখেছি। কারণ আমি পরিমাপের জন্য একটা একক নিচ্ছি, সেই এককটা কতটা তা আমাদের ডিফাইন তো করতেই হবে। আমাকে 1 কেজি কতটা, 1 মিটার কতটা, তাও তো আমরা ডিফাইন করেছি। কাজে 1 ডাইন কতটা, 1 নিউটন কতটা, 1 জুল কতটা আমরা ডিফাইন করেছি। ঠিক তেমনিভাবে
এই যে সিজিএস ইউনিটটা আমি লিখেছি ওয়ান ডাইন পার ইএসইউ আধান, এটাকে আমাকে ডিফাইন করতে হবে। মানে একক আধান যদি হয়, একক প্রাবল্য যদি হয়, ওয়ান ডাইন পার ইএসইউ আধান আমাকে ডিফাইন করতে হবে। ওয়ান ডাইন পার ইএসইউ আধানটা তাহলে কেমন হবে? কেমন হবে? ই সমান ছিল এফ বাই কিউ। আমি যদি বলি এফের জায়গায় ওয়ান ডাইন, এফ হচ্ছে ওয়ান ডাইন আর কিউ হচ্ছে ওয়ান ইএসইউ আধান, এভাবে ডিফাইন করা যাবে। ওয়ান ডাইন ডিভাইডেড বাই ওয়ান ইএসইউ আধান। ডাইন পার ইএমইউ আধানটার আলোচনার মধ্যে গেলাম না। ইএমইউ অ্যাকচুয়ালি তড়িতের প্রভাবে সৃষ্ট এককও নয়, চুম্বকের জন্য উৎপত্তি। এটা নিয়ে আলোচনা করলেই আমাদের যথেষ্ট। তুমি ইচ্ছা করলে করেও নিতে করতে পারবে, নিজে নিজেই পারবে। তাহলে ওয়ান ডাইন পার ইএসইউ আধান, ওয়ান ডাইন ডিভাইডেড বাই ওয়ান ইএসইউ আধান, আমি এই ফর্মুলা থেকে সিম্পলি করছি ওয়ান ডাইন বাই ওয়ান ইএসইউ আধান। এইভাবে আমি ডিফাইন করে দেবো। আমাকে যদি কেউ বলতো যে সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কী, আমি তো বলতাম ডাইন পার ইএসইউ আধান। তো আমাকে যদি কেউ বলতো এটাকে সংজ্ঞায়িত করেন, ডিফাইন করেন, তাহলে আমি কী বলবো? আমি এভাবে বলবো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক এক ইএসইউ পজিটিভ আধান আনলে যদি সে এক ডাইন বল অনুভব করে, তাহলে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য হবে ওয়ান ডাইন পার ইএসইউ আধান। ক্লিয়ার? আমি সংজ্ঞাটা খুব সংক্ষেপে একটু লিখে দিই তোমাদেরকে। কি বললাম? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক ইএসইউ পজিটিভ আধান, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক ইএসইউ পজিটিভ আধান আনলে, আগেরবার রাখলে বলেছিলাম, আনলে বললেও হচ্ছে, এক ইএসইউ পজিটিভ আধান আনলে যদি ওই আধান এক ডাইন, আমরা কিন্তু দিক নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ ক্ষেত্র প্রাবল্যের মানটা নিয়ে আমরা বিবেচনা করছি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক ইএসইউ পজিটিভ আধান আনলে যদি ওই আধান এক ডাইন বল, সে যেদিকেই হোক, এক ডাইন বল অনুভব করে, তবে ওই বিন্দুর, মানে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর, তবে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য হবে ওয়ান ডাইন পার ইএসইউ। আচ্ছা, স্ট্যাট কুলম লিখলাম, হ্যাঁ একই ব্যাপার, ওয়ান ডাইন পার স্ট্যাট কুলম। আরেকবার সংখ্যাটাকে আমি দেখে নিই। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক ইএসইউ পজিটিভ আধান আনলে যদি ওই আধান এক ডাইন বল অনুভব করে, তবে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য হবে এক ডাইন পার স্ট্যাট কুলম। একইভাবে আমি এসআইটাকে ডিফাইন করতে পারতাম নিউটন পার কুলম, এইভাবেই লিখতাম। কি লিখতাম দেখো, আমি যদি ডিফাইন করতাম পরিমাণটাকে ওয়ান নিউটন পার কুলম কতটা, তাহলে ফর্মুলা ই সমান এফ বাই কিউ, এফের জায়গায় ওয়ান নিউটন, কিউ এর জায়গায় ওয়ান কুলম, তার মানে এটা আসতো ওয়ান নিউটন বাই ওয়ান কুলম। আমি ডেফিনেশন কেমনভাবে দিতাম, আমি আর লিখলাম না, এটা কি লিখতে হতো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক ইএসইউ না লিখে আমাকে এখানে লিখতে হতো এক কুলম পজিটিভ আধান আনলে যদি ওই আধান, এখানে এক ডাইন না লিখে আমাকে লিখতে হতো এক নিউটন বল অনুভব করে, তবে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য হবে ওয়ান নিউটন পার কুলম। ক্লিয়ার? আমি আরেকবার তাও রিপিট করি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক কুলম পজিটিভ আধান আনলে যদি ওই আধান এক নিউটন বল অনুভব করে, তবে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য হবে ওয়ান নিউটন পার কুলম। তোমরা নিজেরাই ডেফিনেশনটা খাতায় লিখে নিতে পারবে আশা করছি। আমরা দেখো অতীতেও করেছি, যখনই সিজিএস এসআই দুটো ইউনিট শিখেছি, তাদেরকে ডিফাইন করেছি, তাদের ম্যাগনিটিউডের মধ্যে কী রিলেশন, মানে সিজিএস এককটা বড়ো না এস এককটা বড়ো, যদি বড়ো হয় কত গুণ বড়ো, এটসেট্রা করেছি। মানে ওয়ান নিউটন ইজ ইকুয়াল 10⁵ ডাইন, ওয়ান জুল ইজ ইকুয়াল 10⁻7 আর, এগুলো তো আমরাই বের করেছিলাম। আজকে আমাদের এই সিজিএস এবং এসআই এককের যে পরিমাণ আমরা নির্ধারণ করলাম, তাদের মধ্যে রিলেশনটা এবার আমরা দেখব। দেখি, আমি স্টার্ট করছি সিজিএস থেকেই। ওয়ান ডাইন পার স্ট্যাট কুলম বা ইএসইউ আধান, যা ইচ্ছা তোমার, ইএসইউ আধানে লিখলাম। ইএসইউ লিখলে এটা ইএসইউ পুরো অর্থ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। শুধু ইএসইউ লিখলে হবে না, কিন্তু পাশে আধান কথাটা লিখতেই হবে। শুধু ইএসইউ লিখলে কিন্তু প্রবলেম হবে। অনেক সময় তোমাদের বইগুলোই শুধু ইএসইউ লেখা থাকে, লিখবে না কিন্তু, কারণ পরে দেখবে ইএসইউ বিভবও হয়, ইএসইউ প্রাবল্য যেমন হলো সেরকম ইএসইউ ধারকত্ব হয়। তাহলে ওয়ান ডাইন পার ইএসইউ আধান সমান, আমি কি শিখেছিলাম, ওয়ান ডাইন ডিভাইডেড বাই ওয়ান ইএসইউ আধান, ব্যাস, ইজ ইকুয়াল টু
ওয়ান ডাইন, আমাকে তো এসআই যেতে হবে নিউটনে, তাহলে ওয়ান ডাইন মানে 10⁻⁻5 নিউটন ডিভাইডেড বাই 1 ইএসইউ আধান। তোমাকে শিখিয়েছিলাম 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 10⁹ ইএসইউ আধান। তাহলে 1 ইএসইউ আধান হচ্ছে 1/3 ইন্টু 10⁹ কুলম্ব। ক্লিয়ার? এটা উপরে উঠবে, 3 10⁹ উপরে উঠলে দাঁড়াবে 3 ইন্টু 10⁴, 3 ইন্টু 10⁴ নিউটন পার কুলম। খেয়াল করো, আমি কিন্তু সম্পর্ক পেয়ে গেলাম। আমি সম্পর্কটা কী পেলাম? 1 ডাইন পার ইএসইউ আধান ইজ ইকুয়াল টু আমি পেলাম 3 গুণ 10⁴ নিউটন পার কুলম। 1 ডাইন পার ইএসইউ আধান ইজ ইকুয়াল টু আমি পেলাম 3 গুণ 10⁴ মানে 30,000 নিউটন পার কুলম। খেয়াল করেছো? সিজিএস এককটা এক্ষেত্রে বড়, এসআই এককের থেকে 30,000 গুণ বড় সিজিএস এককটা। বেশ, তড়িৎ ক্ষেত্রের আলোচনাটা তাহলে আমরা প্রায় সেরেই ফেলেছি। তবু বলে রাখি, এই তড়িৎ ক্ষেত্রকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। কি বলতে চাইছি এ দুটোর দ্বারা? তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের মান অভিমুখ যদি ভিন্ন হয় তাহলে সেটা অসম তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের মান অভিমুখ যদি আলাদা হয় তাহলে সেটা অসম। এটাই তো স্বাভাবিক। তোমরা বলবে যে তড়িৎ প্রাবল্যের রাশিমালা তো আপনি বার করেছিলেন ই সমান সাম কনস্ট্যান্ট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখানে কনস্ট্যান্ট দিচ্ছি, আসলে সিজিএস এসআই বিভিন্ন রকম কনস্ট্যান্ট হবে, ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো ই অ্যাকচুয়ালি ভ্যারিজ অ্যাজ যখন 1/r স্কোয়ার, তুমি দেখতেই পাচ্ছ ই যেহেতু ভ্যারিজ অ্যাজ 1/r স্কোয়ার, কাজে আর এর ডিফারেন্ট মানের জন্য ই এর মান ডিফারেন্ট হবে। তার মানে অসম তড়িৎ ক্ষেত্রই তো স্বাভাবিক। তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের মান অভিমুখ আলাদা হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি সুষম তড়িৎ ক্ষেত্রের কথা লিখলাম কেন? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটাকে কিভাবে ডিফাইন করছি? আমি বলতে চাইছি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সকল বিন্দুতে যদি প্রাবল্যের মান অভিমুখ একই হয় তাহলে সেটা সুষম তড়িৎ ক্ষেত্র। আবার বলি, তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে প্রাবল্যের মান অভিমুখ যদি একই হয় তাহলে সেটা সুষম তড়িৎ ক্ষেত্র। তোমাদের অনেকেরই বোধগম্য হচ্ছে না যেটা কী করে সম্ভব, সুষম তড়িৎ ক্ষেত্র থাকারই তো কথা না। যাক, আমিও এই আলোচনা আপাতত আর করছি না, এগোচ্ছি না। সুষম তড়িৎ ক্ষেত্র আছে, আমরা ক্রিয়েট করতে পারবো, কিভাবে করব তা পরবর্তীতে আমি আলোচনা করব। আপাতত তোমরা জেনে রাখো যে তড়িৎ ক্ষেত্র কিন্তু সুষম অসম দুরকমই হতে পারে। আর একটা কথা, ওই সুপার পজিশন প্রিন্সিপাল, আমরা কুলম্বের সূত্র দিয়ে যখন বল নির্ণয় করেছিলাম তখনও যেমন তোমাদেরকে বলেছিলাম যে একটা আধানের উপরে বল নির্ণয়ের ক্ষেত্রে যদি একাধিক আধান থাকে তাহলে প্রতিটা আধানের জন্য বল বের করে ভেক্টর যোগ করতে হয়। এখানেও ঠিক তেমনি তাই, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু পিতে যদি আমাকে একাধিক আধানের জন্য প্রাবল্য বার করতে হয়, বা এভাবে বলি যে পি বিন্দুটা যদি একাধিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে একাধিক আধানের জন্য শ্রেষ্ঠ তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান